কি ইচ্ছে ছিল বড় হয়ে কি হবে? ছোটবেলায় সব বাচ্চাদেরই যেরকম থাকে বিভিন্ন বিভিন্ন জিনিস হওয়ার। একসময় মনে হয়েছিল ফুল টাইম মিউজিশিয়ান হবো, সেটা অফকোর্স আই এম এ মিউজিশিয়ান, বাট এটাই করব ভেবেছিলাম। আমি একসময় মনে হয়েছিল কোনো কর্পোরেট চাকরি করবো, সেটাও করেছিলে কি কিছুদিন? কিছুদিন করেছিলাম। আচ্ছা, কিন্তু আলটিমেটলি আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে বড় কিছু করবো। তোমার রেস্তোরাঁ মানে চাউমিনের কথা বলছি, সেখানে তোমার পছন্দের রেসিপি কোন, মানে কোনটা তোমার খেতে ভালো লাগে পার্সোনালি? চাউমিন আমার যদি ফেভারিট খাবার বলো, আমি নিজে একটা ডিশ ডেভেলপ করেছি, তাকে বলি আমরা কলকাতা স্টাইল চিলি চিকেন বলি, উইথ বোন। আর ওর মধ্যে কোনো কিছু থাকে না, শুধু লঙ্কা থাকে, না থাকে পেঁয়াজ। আমি, তুমি কি খেয়েছো ওটা? হ্যাঁ, তো কলকাতা স্টাইল চিকেনটা আমার তৈরি করা, এই খিমুয়াতে তৈরি হতো, ওই রেসিপিটাকে নিয়ে তৈরি করা, ওটা আমার ফেভারিট। মানে তোমার জার্নিটা তো সত্যি দেখে শেখার মতন, জানার মতন। কি এটা না, শেখার মতন জানার মতন আমি জানি না, প্রত্যেকের জার্নিটা একটু অন্যরকম হয়, আমার জার্নিটা অন্যরকম। আমি তো বলি সব জায়গায় আমার তো কোনো হিন্দি ব্লকবাস্টার থেকে কিছু কম নাই। কোথায় ছিলাম, কোথায় এলাম, কিছুই ছিল না, কোথাও ছিল না, গান বাজনা করতাম, সেই স্টেজে উঠতাম নামতাম, সেখান থেকে আমার জিনিসটা চেঞ্জ হলো। তো যে কোনো কেউ নতুনভাবে ব্যবসা করতে চাইলে, সেটা খাবার ব্যবসার ক্ষেত্রে তো প্রথম অ্যান্ড দ্য ফোর্থ, মানে জাস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ নিডেড ইজ দ্য প্যাশন। আচ্ছা, এই যে সারাক্ষণ এত কাজ করো, কাজের মধ্যে থাকো, মানে নিজেকে বুস্ট আপ কি করে করো? কাজ দিয়েই করো নাকি আলাদা কোনো রিফ্রেশমেন্ট ব্যাপারটা কি বলতো, যদি তুমি যেই জিনিসটা করো এটা ভালোবেসে মন থেকে করো, সেটা তো প্রথম কথা কাজ মনে হয় না। সো অ্যাজ আই সেড, আমার জীবনে দুটোই জিনিস, একটা হচ্ছে আমার মিউজিক, একটা হচ্ছে রেস্তোরাঁ, দুটোকে আমি কাজ মনে করি। সো যখন আমি কাজের ক্ষেত্রে, রেস্তোরাঁর ক্ষেত্রে কোথাও ডাউন হয়ে যায়, তখন আমাকে আমার মিউজিক্যাল কেরিয়ারটা একটা ডেফিনেটলি বুস্ট করে। লক্ষ্মীছাড়ার শোতে যখন আমি যাই, ইনফ্যাক্ট আমি তো রেগুলার কনসার্টস করি, আমি যখন স্টেজে উঠি 3 ঘন্টা আমি একটা অন্য মানুষ, মানে একদম অন্য মানুষ, মানে আমি নিজেকেই ভুলে যাই। আমার জ্বর হলে, আমার মানে যদি খুব জ্বর, স্টেজে উঠলাম সব ভুলে যাই, আমি যে কে, আমি আমার আইডেন্টিটিটাকে মানে একদম জাস্ট ভুলে যাই। তো ইভেন যখন লক্ষ্মীছাড়ার হয়তো মিউজিক্যালি কোনো জায়গায় নিজেকে ডিপ্রেস মনে হয়েছে, তখন আমাকে এই কাজটা আমাকে কমপ্লিমেন্ট করে। এই দুটো জিনিস। আর আমি অ্যাজ আই সেড, আই এম ভেরি ডিসিপ্লিনড আদারওয়াইজ। আমার যেরকম কলকাতায় থাকলে আমার মেয়েকে প্রত্যেকদিন সকালবেলা আমি স্কুলে ছাড়তে যাই ভোরবেলা, মানে আমার বেসিক কিছু, আমার কুকুরকে নিয়ে সকালে হাঁটতে যাই, আমার মানে লাইফটা খুব ডিসিপ্লিন। তাই সেটাই মনে হয় ওয়ান অফ দ্য কি পয়েন্টস, আমি সব কিছু এত মাল্টিটাস্কিং একসাথে করতে পারি। অ্যান্ড আই ট্রাভেল আ লট, যে তোমায় বলছিলাম, আমি সপ্তাহে 4 থেকে 5 দিন তো কলকাতার বাইরেই থাকি, আমাকে ট্রাভেল করতে হয়। বাট ওখানে গেলেও মানে আমার বেসিক রেজিমটা এক থাকে, এটা আমি বদলাই না কখনো। আচ্ছা, ছোটবেলায় যখন একদম ছোট ছিলে, মানে চাউমিন তৈরির একদম অনেক আগে, যখন চাইনিজ খেতে তোমার ভালো লাগতো বা ভালোবাসতে, ওই খাবারের গন্ধটা তোমার খুব পছন্দের ছিল, সেই সময় কি ইচ্ছে ছিল বড় হয়ে কি হবে? দেখো, বাচ্চা না, আমার মেয়ের বয়স 9 বছর, ঠিক আছে, ও 9 বছর, ক্লাস 5-এ পড়ে। ও আমায় প্রত্যেকদিন একটা করে নিজের কেরিয়ার সম্বন্ধে বলে। একদিন বলছে আমি টেলর সুইফট হবো, গান শুনেছে বলে আমি টেলর সুইফটের মতন গান করবো, খুব ভালো পিয়ানো বাজায়। একদিন বলো বাবা আমি সায়েন্টিস্ট হবো। ওর মানে আমার দাদার মেয়ে, মানে আমার বড় মেয়ে বলি আমি, ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে ইউএসএ তে সেটেল, পরে সায়েন্টিস্ট হবো। কখনো বলে আমি, আর শি ইজ লাইক অ্যানিম্যাল লাভারের চূড়ান্ত। মানে আমার মেয়েকে নিয়ে আমার রাস্তায় বেরোতে ভয় করে, কারণ ওর হাতটা ছাড়লেই ইঁদুর, বেড়াল, কুকুর যাকে দেখবে না, কিচ্ছু ভয় পায় না। আমরা ভয় পাই, আমরা মানে এরাম কুকুর আমি দেখছি, মানে সবাইকে কামড়াচ্ছে, কিন্তু আমার মেয়ে গেলে অদ্ভুত ভাবে, ওরা তো বোঝে তো, মানে আমার মেয়ের হাতটা চাটতে শুরু করছে, আমার মেয়ে তাকে জড়িয়ে ধরছে। তো ও কখন বলে আমি ভেটেরিনারি ডক্টর হবো। তো আমারও জীবনে ছোটবেলায় সব বাচ্চাদেরই যেরকম থাকে বিভিন্ন বিভিন্ন জিনিস হওয়ার। একসময় মনে হয়েছিল ফুল টাইম মিউজিশিয়ান হবো, সেটা অফকোর্স আই এম এ মিউজিশিয়ান, বাট এটাই করব ভেবেছিলাম। আমি একসময় মনে হয়েছিল কোনো কর্পোরেট চাকরি করবো, সেটাও করেছিলে কি কিছুদিন করেছিলাম। আচ্ছা, কিন্তু আলটিমেটলি আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে বড় কিছু করবো। আর বড় কিছুটা করে চাকরি করে তো হয় না, মানে হয়তো হয়, বাট আমি জানি না, মানে একটা এমন কিছু করবো যেটা ন্যাশনালি কিছু করতে পারবো, একটা ন্যাশনাল ফেম দেবে, একটা ন্যাশনাল কাজ করার জায়গা দেবে। বাট একটা জিনিস কনস্ট্যান্ট, যেটা আমি ছোটবেলা থেকে ভেবেছিলাম, প্রচুর লোককে কাজ দেবো, আই উইল জেনারেট এমপ্লয়মেন্ট, উইচ টাচউড আমি করতে পেরেছি। আগামী দিনে আরও হয়তো 10 ডবল 20 ডবল আমি করতে পারবো। দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু। আচ্ছা, এত বছর পরে এসে যখন শুরু করেছো, তারপরে এতগুলো বছর
পার করে দিয়েছো 2010-এ। 2010 থেকে 10 রেস্টুরেন্ট থেকে ব্যবসা, yeah. হ্যাঁ, এখন 2025, 15 বছর। Right. 15 বছর পরে এসে যখন নিজের পেছনের জায়গাগুলোতে ঘুরে দেখো, তখন কি মনে হয়? আর ইউ স্যাটিসফাইড, মানে আর ইউ হ্যাপি? হাইলি স্যাটিসফাইড। মানে আমি আমার জীবন নিয়ে ভীষণভাবে স্যাটিসফাইড। শুধু স্যাটিসফাইড না, আমি এক্সাইটেড। কারণ আমি যেটাই করেছি মন দিয়ে পুরো মানে একদম ভালোবেসে করেছি। তো আমার না মানে কোনোটা কাজ মনে হয়নি। যে এত ট্রাভেল করি, তুমি যদি আমার সাথে কোনোদিন ট্রাভেল করো, মোটামুটি ইন্ডিগোর প্রত্যেকটা এয়ার হোস্টেস আমায় চেনে। মানে চেনে, রোজই তো আমায় দেখছি। সকালবেলা ফ্লাইটে গেলাম, বিকেলবেলা ফিরছি, ওই হয়তো লাস্ট ফ্লাইট অপারেট করছে। হুম। এভরিওয়ান নোজ মি, এয়ারপোর্টে এভরিওয়ান নোজ মি। মানে আমি এত ট্রাভেল করি, মাঝে মাঝে শরীরে খুব একটা মানুষ তো মানে ক্লান্তি একটা বোধ হয় কোনো জায়গায়, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড না আমার একটা অদ্ভুত নেশা, প্যাশন, জোশ, যে আমি তো এটাই করতে চেয়েছি। এটাই যদি আমি না করে আমি বলি যে আমি ক্লান্ত হয়ে গেছি। অফকোর্স আমি খুব ঘুরতে ভালোবাসি। আমি প্রত্যেক বছরে 2-3টে বড় হলিডেজে যাই, আর প্রত্যেক মাসে ছোট 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 কোনো জায়গায় যাই। আমি আই নেভার কম্প্রোমাইজ অন মাই হলিডেজ। আমি কারণ আমার যেহেতু মেয়ের সামারে ছুটি আর উইন্টারে ছুটি, দুটো লং হলিডেজ, আমি যাবই। পৃথিবী উল্টে যাক, আমার যাই কাজ থাকুক, আমার যদি মানে বিশাল কোনো মিটিং থাকে, আমার ভিসিরা ডাকছে, তাও আমি শুনবো না। ওই ডেটগুলো আমি করবো। তো এইগুলো আমার কাছে খুব মানে প্রায়োরিটি দেওয়া, আমার বাড়িটাকে প্রায়োরিটি দেওয়া, আমার নিজের কাজটাকে প্রায়োরিটি দেওয়া, আমার ব্যান্ডটাকে প্রায়োরিটি দেওয়া, আমার বন্ধুদের প্রায়োরিটি দেওয়া। সবার একটা করে কম্পার্টমেন্ট আছে আমার জীবনে। মানে সেটাকে আমি এখন অব্দি খুব গুছিয়ে রাখতে পেরেছি সবকিছু নিয়ে, মানে অগোছালো করে ফেলিনি। মানে কারণ সবার সাথে তুমি যোগাযোগ, ছোটবেলা থেকেই ডিসিপ্লিন, তো সেই discipline টা, জায়গাটা হ্যাঁ, মানে তোমার কাজ করেছে আর কি মানে আমি একটা আমি routine-এর ইউজুয়ালি মধ্যে। আজকে যেহেতু মানে একটা আমি কাজে আটকে গেছিলাম বলে আমি আজকে একটু লেট হলাম তোমার এখানে আসতে। মানে আই হ্যাভ দিস রেপুটেশন দ্যাট আই এম নেভার লেট। ওকে। মানে যদি আমি বিয়ে বাড়িতেও সবার আগে পৌঁছে যাই, আমাকে দিয়ে 7:30 টাইম দিচ্ছ, ওদের প্রবলেম, ওরা আসেনি বড় বউ। আমার তো 7:30 বলেছে, আমি চলে এসেছি। আধ ঘন্টা থাকবো, আমাকে বাড়ি যেতে হবে, চলে এসেছি। সো ইউজুয়ালি আই এম নেভার লেট এনিওয়্যার। সেটা মানে যে কোনো মানে মানে আড্ডাতেও নেভার লেট, শোতেও নেভার লেট, কাজের জায়গায় নেভার লেট। দিস ইজ আ রেপুটেশন দ্যাট আই হোল্ড। লোকে আমাকে খ্যাপায়, পেছনে লাগে যে তুই আবার সবার আগে চলে যাবি। যাবো কি করে। একদম। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে তোমার কাছে জানতে চাইছিলাম যে তোমার রেস্তোরাঁর মানে চাউমিনের কথা বলছি, সেখানে তোমার পছন্দের রেসিপি কোন, মানে কোনটা তোমার খেতে ভালো লাগে পার্সোনাল? আমার না সব খাবার খেতে ভালো লাগে, এখন খাবারটা কমিয়ে দিয়েছি। কিন্তু এটা বলতে গেলে আরেকটা জিনিস বলতে হবে, যারা আমাকে আগে থেকে চেনে, অনেক বছর ধরে দেখছে, আমি আগে ভীষণ ওবেস ছিলাম। আচ্ছা। ওবেস মানে 110 কেজি ওজন ছিল। আমি প্রায় 108 কেজি ওজন ছিল, আমি প্রায় 38 কেজি ওজন কমিয়েছি। কমিয়েছো ডায়েট করে? ডায়েট করে মানে গত 4 বছরে সেটা কমিয়েছি। ডায়েট করে, লাইফস্টাইল মডিফিকেশন করে আমি করেছি। তো অনেকে আমায় চিনতেও পারে না, যারা লক্ষ্মী ছাড়া আমাকে আগে শো করতে দেখেছি, এখন বলে দাদা কি তোমার কি কোনো শরীর খারাপ? যে না বাবা, আমি কমিয়েছি। সো একসময় আমি প্রচুর খেতাম, প্রচুর মানে যতটা হাতে দেখাচ্ছে ঠিক ততটাই খেতাম। এত খাবার খেতাম। আমার ছোটবেলায় কোনোদিন মনে নেই যে আমি 1 প্লেট বিরিয়ানি খেয়েছি, সবসময় 2 প্লেট বিরিয়ানি খেতাম। মানে আমাদের একটা বাড়ির রিচুয়াল যে 2 প্লেটও খাবে। ফ্রাইড রাইস খাবো তো একটা ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন, একটা নুডলস, 3টে আমার কম্বো। একটা মানে এইটুকু ভাগ করবো না কারোর সাথে। সো সেই খাবার পরিমাণটা কমে গেছে। আর অফকোর্স ভালো খাবার খেতে ভালো লাগে। অ্যান্ড চাউমিন আমার যদি ফেভারিট খাবার বলো, আমি নিজে একটা ডিশ ডেভেলপ করেছি, এটাকে বলি আমরা কলকাতা স্টাইল চিলি চিকেন বলে, উইথ বোন। আর ওর মধ্যে কোনো কিছু থাকে না, শুধু লঙ্কা থাকে, না থাকে পেঁয়াজ। তুমি কি খেয়েছো ওটা? হ্যাঁ। তো কলকাতা স্টাইল চিকেনটা আমার তৈরি করা, এই কিমুয়াতে তৈরি হতো, ওই রেসিপিটাকে নিয়ে তৈরি করা, ওটা আমার ফেভারিট। অদে যদি বলো কোনটা ফেভারিট, অদে অফকোর্স আমাদের রান বিরিয়ানিটা, ওটা কলকাতায় আমার মনে হয় না আর কোনো রেস্তোরাঁতে তৈরি করে রান বিরিয়ানিটা। তো প্রত্যেকটা রেস্টুরেন্টে আমার কিছু ফেভারিটস আছে, তো মোটামুটি আমি ওইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে খাই। সত্যি কথা বলতে গেলে খাই খুব কম, কিন্তু যখন খাই ওগুলোই খাই। আচ্ছা, এরকম কখনো হয় সন্ধ্যাবেলাতে তোমার কোনো কাজ নেই, তুমি ভাবলে আজকে চ্যাপ্টার 2-তে যাই, গিয়ে ওখানে বসে একটু গান শুনি, একটু মিউজিকটাকে এনজয় করি, এরকম কখনো করো? আমার বাড়িটা আসলে মানে ঘটনাচক্রে চ্যাপ্টার 2 একদম পাশে। আমি হিন্দুস্তান পার্কে থাকি। সো ইভিনিং এ আমি কোনো মানে যখন আমি বাড়ি চলে গেলাম, সো আমার সবাই মানে আমার যারা সাথে থাকে সবাইকে আমি ছেড়ে দিই, মানে আমার ড্রাইভার ছেড়ে দিই, আমার লোকজন ছেড়ে দিই। তো আমি একাই থাকি। আমার মনে হলো, তো আমার একটি কুকুর আছে যাকে আমি খুব ভালোবাসি, অ্যান্ড আমার মেয়ে খুব জাপানি খাবার ভক্ত, তাই জন্য আমার কুকুরের নাম সুশি। তো এখন ওর বয়স 2 বছর হতে চললো, সুশির বয়স। তো আমি ওকে নিয়ে 3 বছর হতে চললো, আমি ওকে নিয়ে চ্যাপ্টার 2-তে হেঁটে হেঁটে চলে যাই। আমার বাড়ি থেকে 8-10 মিনিট ওয়াক, আমি চলে যাই, ওকে নিয়ে কিছুক্ষণ গান শুনি, আবার হেঁটে চলে আসি মাঝে মাঝে। বাট এই অকেশনসগুলো এখন খুব কমে যাচ্ছে, কারণ আমি এত বেশি ট্রাভেল করতে হচ্ছে, তাই জন্য এগুলো কমে যাচ্ছে। এগুলো আমি সত্যি মিস করি, যে আগে গেতাম চুপচাপ নিজের মতন, কেউ নেই, কেউ চেনে না, কেউ জানে না, ঢুকে পড়লাম, বেরিয়ে চলে এলাম। বাট অফকোর্স করি।
আচ্ছা, যারা নতুন করে বিজনেস শুরু করতে চাইছে বা প্ল্যান করছে, বিশেষ করে ফুড বিজনেসে যারা আসতে চাইছে, তাদের কাছে হয়তো অত পরিমাণে পুঁজিও নেই যে শুরু করতে পারে, তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে এত বছর পরে এসে? মানে তোমার জার্নিটা তো সত্যি দেখে শেখার মতন, জানার মতন, কি না অ্যাডভাইস দেবে? শেখার মতন জানার মতন কিনা জানি ডেফিনেটলি। না, প্রত্যেকের জার্নিটা একটু অন্যরকম হয়, আমার হুম হুম জার্নিটা অন্যরকম। আমি তো বলি সব জায়গায় আমার তো এটা কোনো হিন্দি ব্লকবাস্টারের থেকে কিছু কম নাই। কোথায় ঠিক, ছিলাম, কোথায় এলাম, একদম। কিছুই ছিল না, কোথাও ছিল না, গান বাজনা করতাম, সেই স্টেজে উঠতাম নামতাম, সেখান থেকে আমার জিনিসটা চেঞ্জ হলো। তো যে কোনো কেউ নতুনভাবে ব্যবসা করতে চাইলে, সেটা খাবার ব্যবসার ক্ষেত্রে তো প্রথম অ্যান্ড দ্য মানে জাস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ নিডেড ইজ দ্য প্যাশন। মানে প্যাশনটা থাকতে হবে, খাবারটা ভালোবাসতে হবে, মন থেকে খাবারটাকে ভালোবাসতে হবে। এটাকে ব্যবসা বললে চলবে না। মানে বললে তুমি অবাক হবে, আমি কিন্তু একটা অমলেটও বানাতে পারি না। মানে আমি তো চা কফি খাই না, আমি তো ডিম সেদ্ধও করতে পারি না, কিন্তু আমি খাবারটা বুঝি, খাবার টেস্টটা বুঝি। আমাকে তুমি যে কোনো খাবার তুমি সামনে রেখে দাও, চোখ বন্ধ করে বলো 4টে দোকানের খাবার এনে এটা কোনটা কোন দোকানের, হুম এক হুম খাবার আমি খেয়ে বলে দেবো এটা এই দোকানের। মানে খাবারটা আমি বুঝি, তাহলে কি দিয়ে তৈরি বুঝি, খাবারের গবেষণাটা বুঝি, রিসার্চটা, যে এটার সাথে এটা করো। বসে বসে প্রত্যেকটা মেনু আমি তৈরি করেছি, কিন্তু আমি একদম রান্না করিনি, কোনোদিন রান্না করতে পারি না, কোনোদিন হোটেল ম্যানেজমেন্ট কলেজে যাই না। তো কেউ যদি ভাবে যে একটা পুঁথিগত বিদ্যা ইজ ইম্পর্টেন্ট, অফকোর্স দের ইজ নো সাবস্টিটিউট টু এডুকেশন, পড়াশোনা তো খুব দরকার। আমার পড়াশোনা পুরো সম্পূর্ণ অন্য দিশায় ছিল। আমি এমবিএ করেছি মার্কেটিংয়ে, আমি সেন্ট জেভিয়ার্স থেকে গ্র্যাজুয়েশন করেছি অ্যাকাউন্টেন্সিতে, বাট খাবার নিয়ে কোনোদিন কোনো পড়াশোনা করিনি। প্যাশনটা থাকতে হবে। আর যে কোনো ব্যবসা করার জন্য 3টে জিনিস আই ফিল ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 1, ইউ হ্যাভ টু নো ইউর সাবজেক্ট ওয়েল। মানে সাবজেক্টটা জানতে হবে, যে ব্যবসাটাই করো খাবারটা যারা মন থেকে ভালোবাসতে হবে, খাবারটা জানতে হবে। নাম্বার 2, একটু আই ফর ডিটেইলিং, প্রত্যেকটা জিনিস একটু জানতে হবে যে কি হচ্ছে। হুম আমি হুম এখানে বসে আছি, আমার রেস্তোরাঁ এত জায়গায় চলছে, আমি ঘুরে বললাম তোমাকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার খোঁজ আছে কোথায় কি হচ্ছে। এরকম সফটওয়্যার তৈরি করেছি যেখানে আমি কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি যে কোন রেস্টুরেন্টে কি সেল হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, কোন কাস্টমার কি কমপ্লেন করছে। মানে সিম্পল, বাড়ির যেদিকে তুমি তাকাবে না সেখানে ঝুল জমে যাবে। এটা তো সিম্পল জিনিস। ঠিক। অ্যান্ড থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দের ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক। খাটতে তোমার কি হবে, কোনো এলিভেটর নেই যে তোমার উপরে নিয়ে যাবে, তোমার সেই সিঁড়ি বই বই উঠতে হবে। তাই জন্য দ্যাট ইজ ইট। এই 3টে জিনিস করলে আমার মনে হয় যে কোনো কেউ কিছু করতে হবে। টাকাটা দরকার, বাট কম টাকাতেও অনেক কিছু করা যায়। ইট ইজ দ্য থট অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট ম্যাটার্স। মানে মাথাটা লাগাতে হবে, ঠিক বুদ্ধিটা বার করতে হবে। তোমার সোর্স অফ ইন্সপিরেশন কারা বা কে কে? সোর্স অফ ইন্সপায়ার, আমি তো সবাইকে দেখে ইন্সপায়ার হয় প্রত্যেক সময়। আই বিলিভ যে, মানে এটা জাস্ট বলার জন্য বলছি না, আই ট্রাই অ্যান্ড লার্ন ফ্রম এভরি ওয়ান। আমার যত কটা ছেলে যত কটা কাজ করে, রাস্তায় যাচ্ছি, অটো ড্রাইভার, বাস ড্রাইভারকে দেখছি রাস্তায়, মানে কোথাও না কোথাও কারোর থেকে কারো কিছু শেখা যায়। কিন্তু আমার যদি বলি গুরু, মানে যাকে আমি ফলো করি, সেটা হচ্ছে জ্যাকমা। জ্যাকমা বলে আছে আমাদের, যেটা আলিবাবার যে কোম্পানির যিনি ফাউন্ডার এমডি, চীনে ভদ্রলোক। মানে এই নয় যে চীনে বলে আমি তাকে ইয়ে করি, আচ্ছা। যে চাইনিজ গায়। হুম জ্যাক মা এখন বোধহয় হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমি, হি ইজ নট, মানে ও সবচেয়ে বেশি রিচ, ওর কোম্পানি সবচেয়ে বেশি সাকসেসফুল, তাই জন্য কিন্তু আমি ওকে ফলো করি না। আমি ওকে ফলো করি হচ্ছে ওর অনেস্টিটা, ওর টিমকে ধরে রাখার, ওর ইনোভেশন অ্যান্ড ওর ডিসিপ্লিনটা। মানে ওর থেকে আমি সত্যি কথা বলতে পারি, জ্যাক মার সম্বন্ধে এত কিছু পড়েছি। হুম মানে হুম স্যাডলি এখন ওকে মিট করতে পারিনি কোনোদিন, চেষ্টা করবো মিট করার জন্য। অনেকবার চায়নায় গেছি, চেষ্টা করেছি, বিকজ বাট হি অলওয়েজ ইনকগনিটো মোডে থাকে। বাট আমার ইচ্ছে ওনাকে মিট করা, আমি ওকে মানে চোখ বন্ধ করে ফলো করি। আমার বিগ ফলোয়ার অফ জ্যাক মা। আচ্ছা, খাবারের গল্প অনেক বললাম। লক্ষ্মী ছাড়ার শুরু হয়েছিল 1999, তখন হ্যাঁ। তুমি অলরেডি কলেজে চলে গেছো। 11, ক্লাস 11 ক্লাস 11, তখন কি সাউথ পয়েন্ট? না, আমার সেন্ট জেভিয়ার্স। সেন্ট আমি সব জেভিয়ার্সে সেন্ট চলে জেভিয়ার্সে গেছো। চলে আসি। আচ্ছা, তো গান বাজনার প্রতি ভালোবাসা এটা একদম ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা পিয়ানো বাজাতাম, পিয়ানো শিখতাম। আর তার আগে থেকেও আমি গান বাজনা করতাম বিভিন্ন জায়গায়। বাট লক্ষ্মী ছাড়া আসার পর একটা দিশা পেলাম, একটা গতি পেলাম। কারণ তখন বাংলা ব্যান্ডটা ছিল মেন স্ট্রিম মিউজিক। হুম হুম এখন যেটা অনেকটা কমে গেছে, তখন রেডিওতে বাংলা ব্যান্ডের গানই চলতো। এখন যেরকম সিনেমার গান চলে, মানে আমাদেরই সব বন্ধুরা সবাই এখন মিউজিক ডিরেক্টর, তারাই তাদের গানই চলে, উইচ ইজ ভেরি গুড। বাট বাংলা ব্যান্ড অ্যাজ আ মুভমেন্ট, ওটা শুরু হয়েছিল ওই 1995-6 থেকে। মহিনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায়, দ্য ফাদার অফ বেঙ্গলি রক মিউজিক, মানে গাবু আমাদের ব্যান্ডের যে ড্রামার, ওনার বাবা। তো হুম। ওনারই হাত ধরে, ওনারই নাম দেওয়া লক্ষ্মী ছাড়া, অ্যান্ড শুরু সেখান থেকে। তো গান বাজনাটা করবো ছোটবেলা থেকে, এটাও মাথায় ছিল। প্রচণ্ডভাবে ভালোবাসি গান শুনতে, মানে গান গান বাজনার মধ্যে থাকতে, মিউজিক
মিউজিকের সাথে থাকতে পারছি, এটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় গিফট ভগবানের থেকে। কারণ আমি আমার বন্ধুদের দেখেছি যাদের অনেক প্যাশন ছিল, কেউ খেলতো, কেউ অনেক কিছু করতো, সব বন্ধ হয়ে গেছে ব্যবসা করতে গিয়ে। আমি যে দুটো ব্যালেন্স করে করতে পারছি, দিস ইজ লাইক ওয়ান অফ দ্য ব্লেসিংস আমি বলবো ভগবান আমাকে দিয়েছে, এই ক্ষমতাটা রাখার, যে রাত্রিবেলা কনসার্ট করে ভোরবেলা আমি উঠে আমার কাজটা করতে পারছি। আশা করি যদি এটাই চলিয়ে যায় তাহলে দ্যাট ডিফাইন্স মি, মানে সেটাই আমার জীবনের। মানে তোমার লাইফে দুটো প্যাশন এবং দুটো প্যাশনকে নিয়েই তুমি সাইমultaneously এগোচ্ছ আর কি, কোথাও কোনোটার জন্য কোনোটা ভাটা পড়েনি যে এটার জন্য ওটাই ঘাটতি হচ্ছে, হলেও ম্যানেজেবল, মানে আমার ব্যান্ডের বন্ধুরা তো আমার ছোটবেলা থেকে 30 বছরের বন্ধু, এই নয় তো জাস্ট একটা প্রফেশনাল অ্যারেঞ্জমেন্ট। ওরা বোঝে আমার প্রবলেম যদি কোনোদিন কোনো জায়গায় আমি যেতে না পারলাম বা কিছু করতে, বিকজ আই ট্রাভেল আ লট। বাট শোজগুলো চেষ্টা করি 90% সব শোজ অ্যাটেন্ড করে। আমি যে বললাম এই আমরা চলে যাবো দুর্গাপুজোর ঠিক মহালয়ার পরে, ফিরবো কবে, চলবো আমরা এবার ইউএস যাচ্ছি, কানাডা যাচ্ছি। আগের মাসে আমাদের এনএবিসিতে শো ছিল টরন্টোতে, ওখানেও চলে গেছিলাম কিছুদিনের জন্য। তো অলওয়েজ ট্রাভেল করতে রাখি ব্যান্ডের সাথে। বাট দুজনকে আমরা এমনভাবে, মানে দুটো জিনিস এমনভাবে কমপ্লিমেন্ট করে, দুটো এমনভাবে মানে ব্লেন্ড করে গেছে আমার কাজের মধ্যে, দুটোকেই কাজ মনে করে চলি, দুটোই ঠিক সেম ডিসিপ্লিন দেখো। আচ্ছা, এবারে যদি ছোট্ট করে একটা র্যাপিড ফায়ারে চলে আসি, তোমার ভয় করে আমার র্যাপিড ফায়ার রাউন্ড। তোমার মিউজিক না ফুড? মিউজিক। ওকে, চাউমিন আউট না চ্যাপ্টার 2? এটা একটা কঠিন প্রশ্ন। চাউমিন। ওকে, চাইনিজ না বিরিয়ানি? বিরিয়ানি। বিরিয়ানি। ওকে, পাহাড় না সমুদ্র? সমুদ্র। আচ্ছা, একটা একদম একলা দিনে কি করতে পছন্দ করবে? সারাদিন শুয়ে থাকবো আর গান শুনবো, সেদিন একদম পিওর বাঙালি হয়ে যাবে, একটু লেজি লাট খাওয়া। মানে এটা আমার স্বপ্ন, করতে পারি না। মানে আমি সবসময় বলি, মানে বলো তো জীবন লোকের চেঞ্জ হয়ে, ছোটবেলায় লাক্সারি মানে কি ছিল? ছোটবেলায় লাক্সারি মানে একটা দামি গাড়ি থাকবে, একটা দামি বাড়ি থাকবে, যখন যাচ্ছি বিদেশে ঘুরতে পারছি, যা চাইছি, দামি ঘড়ি থাকবে, যেই ঘড়িগুলো চাইতাম সারা জীবন। এখন লাক্সারি মানে কি বলতো? এখন লাক্সারি মানে সারাদিন কেউ বিরক্ত করবো না, কোনো জায়গায় একা বসে আছি, গান শুনছি, কিছু লেখার লিখছি, কিছু কম্পোজ করছি, মানে কোনো বিরাট সাধারণ। আমি তো খাওয়া দাওয়ায় মানে তখন ভাবতাম যে এত খাবো, এত কিছু করবো, জাস্ট মিনিমাম একটা মিনিমালিস্টিক, মানে একটা ছোট্টভাবে কিছুভাবে, মানে একটা খুব অর্ডিনারি একটা জামা কাপড় পরা। বাট এটাও ঠিক, জামা কাপড়টা অর্ডিনারি হতে পারে, বাট আমার নিজের ফিজিকটা এমন বানাতে হবে যাতে যে কোনো জামা কাপড় পরলেই ইউ শুড ফিল কমফোর্টেবল। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট এখন। আগে ভাবতাম দামি জামাটা এখন আর ম্যাটার করে না, নিজের ফিজিকটা এমন রাখতে হবে যাতে যে কোনো জামা বা সব কিছু সেটাতে ফিট করে। সো দ্যাট ইজ লাক্সারি এখন। আচ্ছা, কাজ পাগল দেবাদিত্যর বা মিউজিক পাগল দেবাদিত্যর কাছে রোম্যান্স কি? কাছে রোম্যান্সটা না তো নানান ভাবে হয়। আমি বলি ভালোবাসা কি, ঠিক আছে? রোম্যান্স আর ভালোবাসাটাকে একটু আলাদা করে দিচ্ছি। রোম্যান্স ইজ অ্যাডাল্ট, ভালোবাসা কি সবার সাথে সবার ভালোবাসা। মানে আমি যখন আমার একা থাকি, আমার বাড়ির ছাদটা আমি খুব সুন্দর করে বানানো, একটা বড় বাগান আছে ছাদে, মানে বেশ বড় ছাদ। সেখানে আমি মানে যখন বাড়িতে থাকি একা ছাদেই বসি, আমার সঙ্গে সুশি থাকে, আমার কুকুর থাকে। ওর আমার প্রতি যা ভালোবাসা সেটা কিন্তু আনকন্ডিশনাল। মানে আমি আমার 5 তলায় থাকি, আমার গাড়ি যখন গ্রাউন্ড ফ্লোরে আসে ও বুঝে যায় আমি এসেছি। সেটা আমি অনেকবার ভাবার চেষ্টা করেছি, ওকে ভূত দেখে রেখি কোথায় কি করে, ও কিন্তু চেঁচাতে শুরু করছে মানে পাগলের মতো। আমার বাড়ির লোক বুঝতে পেরে যায় যে আমি এসেছি। ওই যে ভালোবাসাটার, সেটা কিন্তু মানে আমি কোনোদিন কারোর থেকে পাইনি, আর কারোর থেকে কাউকে আমি দিয়েও নি। মানে আমি সুশির ওর মুখের দিকে তাকিয়ে, যদি আমাকে তুমি কোনোদিন আমার বাড়িতে আসো ভোরবেলা, প্রচুর গাছ আছে, আমার প্রচুর বাগান আছে ছাদে, আমি আরও না তো কথা বলি। লোকে ভাববে যে ছেলেটা পাগল নাকি, কার সাথে কথা বলছি, আমি জাস্ট ওর সাথে কনভারসেশন করি, ওকে বলে যাচ্ছি, ওর মানে এমনভাবে মানে যেন আমার কথা শুনছে, সব বুঝতেও পারছে। দ্যাট ইজ আ কাইন্ড অফ লাভ। অফকোর্স আমার মেয়ে সাংঘাতিক দুষ্টু, সাংঘাতিক, মানে নটিয়েস্ট। আমি ছোটবেলাটা ঠিক যেরকম ছিলাম, আমার মেয়ে ভগবান ঠিক আর কি বলবো, এটা মানে একরকমই দিয়েছে। তাই জন্য অন্যরা বকলেও আমি বেশি ওকে বকি না, কারণ আমি কি আর বলবো, এগুলো তো আমি করে এসেছি। মানে এমন মানে আমার জুতোর ভেতরে জল ঢেলে রাখি যে আমি বেরোবো না, মানে এটা আমিও করেছি একসময়। আমি ওকে, ও আমার মানে ওর সঙ্গে যদি তুমি আমার সোশ্যাল মিডিয়ায় ছবি দেখো, কোনো সুস্থ ছবি নেই, নয় আমার কান ধরে টানছে, নয় আমার চুল ধরে টানছে। মানে ওর সঙ্গে এই সম্পর্কটা, এটা একটা মানে লোকে অবাক হয়ে যায় বাবা মেয়ের এরম সম্পর্ক দেখে। মানে স্কুলে গেছে প্রিন্সিপাল আমাকে বাবা, মানে ও বলে ইউ আর মাই পার্সোনাল ক্লাউন।
আর আমি ওকে, আমি পার্সোনাল ক্লাব না, পার্সোনাল জোকার, ঠিক আছে, আমি পার্সোনাল জোকার। তো ওর সাথে প্রচুর মুহূর্ত একা কাটে। অ্যান্ড যখন আমি ওকে নিয়ে কোথাও বেরোই, একা বেরোই, আমি কিন্তু যেহেতু ওর মা ওকে নিয়ে প্রচুর মলস এইসব জায়গায় যায়, আমি ওকে কোনো দিনও নিয়ে যাই না। আমি ওকে কোথায় নিয়ে যাই জানো তো? আমি ওকে নিয়ে যাই ভিক্টোরিয়ার সামনে গড়ের মাঠে, আমার গাড়ি, আমার লোকজন সব আমি ছেড়ে দিই, আমি ওর গড়ের মাঠে হাঁটি। আমি ওকে নিয়ে যাই লেকে, রবীন্দ্র সরোবরে, আমি ওকে ঘোড়া চড়াতে নিয়ে যাই টলি ক্লাবে। মানে আমি ওকে এমন এমন জিনিসগুলোকে করাই, যেই জিনিসগুলো মানে আমি ছোটবেলা থেকে করে বড় হয়েছি, মানে গড়ের মাঠে গেছি, যেগুলো এখনকার দিনের বাচ্চারা না পায় না। ওরা সব মানে ওর বন্ধু বান্ধবের জন্মদিন হচ্ছে সব ক্লাবসে, হোটেলসে। আমি তো মানে এইসব, আমাদের সময় জন্মদিন হচ্ছে লুচি আলুর দম করে মা বেলুন ফুলিয়ে বাড়িতে সাজিয়ে জন্মদিন করাতো। তো ওইটা সামহ ওকে ওই গ্রাউন্ডেড করার জন্যে আমি সবসময় এইসব জায়গায় নিয়ে যাই। আর এত আনন্দ পায় না ও দেখে যে বাবা এটাও হয়, বাবা এটাও হয়। কারণ ওকে নিয়ে আমি গড়িয়াহাটে, আমার বাড়িটা যেহেতু গড়িয়াহাটে, ও তো জামা কাপড় বা যখনই কোথাও যায় ও মল, ওদের কাছে হচ্ছে শুধু মলে ঘুরবে। এই গড়িয়াহাটে নিয়ে বেরোই ওকে, চল এই জায়গাটা দেখাচ্ছি, চল এখানে লোকেরা ডাকছে, এটা নিন ওটা নিন এটা নিন, ওকে মানে মজা পায় এই জিনিসগুলোতে। আর এত বেশি ঘোরে আমার সঙ্গে, যখন আমরা ঘুরি, প্রচুর আমরা ঘুরতে ভালোবাসি, তো যখন ঘুরি আমরা, তো ওর সাথে, ওর সঙ্গে যে ভালোবাসাটা আমার, মানে যদি কেউ না দেখে বুঝবে না, ভাববে যে কি ও সারাক্ষণ মানে দুষ্টুমি করছে, আমার কথা মানে আমাকে মানুষের মধ্যেই গণ্য করে না। কিন্তু আমি জানি যে ওর একটা দিক আছে, সেটা শুধু আমার জন্যে। ওটা কারোর সামনে মাকে দেখলে ভয় পায়, সবাইকে মানে মা এলে খুব ভয় পায়, বাট আমার কাছে ভয়টাও নেই, কিছুই নেই। মানে শি ট্রিটস মি মোর অফ আ ফ্রেন্ড দ্যান আ ফাদার। দ্যাট ইজ লাভ ফর ইউ। দ্যাট ইজ মানে হ্যাঁ, বিগ টাইম। কি বলবো, এটা প্রাপ্য, এটাও একটা আমার কাছে, কারণ আমি এভাবেই চেয়েছি। আমি এরকম কড়া বাবা, কারণ আমি নিজে করে কড়া, আমি কারোর সাথেই হতে পারি না, কাউকেই কোনোদিন বকি না, আমি কিছুই না, মানে কোনোদিন আমি রেগেও যাই না। মানে আমাকে রাখতে খুব কম লোক দেখেছে। আমি ঠিক আছে, যেরাম আছে ওকে ছেড়ে দাও। আর একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে মেমোরেবল কাস্টমার ফিডব্যাক কি পেয়েছো, বা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তুমি পেয়েছো কাস্টমারের কাছ থেকে? আমি এটা কাস্টমার ফিডব্যাক বলবো না। আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, তখন আমি দেবুদাকে অ্যাসিস্ট করতাম, মানে দেবজ্যোতি মিশ্রকে, মিউজিক ডিরেক্টর। অ্যান্ড তারই সূত্রে ঋতুদার সাথে আলাপ হয়েছিল, ঋতুপর্ণ ঘোষ। অ্যান্ড ঋতুদা তারপর আমার ভীষণ বন্ধু হয়ে যায়। অ্যান্ড আমি ঋতুদার সময় প্রচুর সময় কাটাই। ইভেন চাউম্যান হওয়ার পেছনে ঋতুদার অনেক অবদান আছে। আচ্ছা। অ্যান্ড আমি মনে করি সারা পৃথিবীতে ঋতুদা আর একজন হবে না, মানে ওরকম ট্যালেন্টেড লোক আর একটা হবে না। তো ঋতুদা কি করতো, যখনই খাবার অর্ডার করতো, প্রত্যেকটা খাবারের একটা করে ফিডব্যাক দিত, মানে এটা খুব ভালো হয়েছে, এটাতে নুন কম। আর ঋতুদা ইজ ভেরি ক্রিটিক্যাল, মানে এতটা মানে প্রত্যেকটা জিনিস বলতো, মাঝে মাঝে আমি অতিষ্ঠ হয়ে যেতাম। ঋতুদা এবার থাক, আমি আবার পরে তোমার থেকে শুনবো। আমি মানে ঋতুদার সঙ্গে এমনই সম্পর্ক ছিলাম, আর জ্ঞান দিও না ঋতুদা। আর ঋতুদার স্টাইলে যেরকম বলে যেত। তো একদিন আমাকে ঋতুদা বলেছে, আমি ওকে বলেছি আমার তখন থাইল্যান্ড থেকে সব পেস্ট গুলো আসছে, কারি পেস্ট, গ্রিন কারি পেস্ট, রেড কারি পেস্ট, আর সব এগুলো আসছে। আমি ঋতুদাকে বলেছি তোমাকে একটা ভালো জিনিস পাঠাচ্ছি, তুমি খেয়ে বলবে তো কিরম। বললাম ঠিক আছে। আমি আমার রেস্টুরেন্টে বলেছি একটা প্রন গ্রিন কারি, তার সাথে স্টিম রাইস পাঠাতে। ঋতুদা আমায় ফোন করলো খাবার দেওয়ার পরে, অ্যাজ ইট ইজ। ঋতুদাও তাড়াতাড়ি শুয়ে পড়তেন, ফোন করে বলে শোন, কি বলে তুই এটা কি পাঠালি? এরকম যেসব নামটাম বললাম, বললো তুই একটা চিংড়ি মাছের মালাইকারি আর ভাত পাঠিয়েছিস তো। আমি খেলাম, ভালো লাগলো, কিন্তু একটা লেবু পাতার গন্ধ পেলাম। ঋতুদা আমি ফোনটা রাখছি, পরে তোমার সাথে কথা বলছি। সো দ্যাট ওয়াজ ঋতুদা। অ্যান্ড এরকম ধরনের ফিডব্যাক তো পেতেই থাকি সবসময়, মজার। আর এখন এমন হয়ে গেছে, মানে এখানে ভাবলে ভালো লাগে, চাউম্যানটা স্পেশালি লোকের এমন বাড়ি বাড়িতে ঢুকে গেছে যে মানে শুধু কলকাতাতে না, অন্য শহরগুলোতেও। মানে ধরো আমি এয়ারপোর্টে ট্রাভেল করছি, আমি যদি চাউমিনের টি শার্টটা পরে ট্রাভেল করি, অ্যাটলিস্ট 5 জন আসবে, তা বাঙালি বা যে কোনো, দাদা আমি আপনার কাস্টমার, দাদা আমি আপনার এটা খাই, অদ্ভুত অদ্ভুত কথা বলে। মাঝে মাঝে এম্বারেসিংও লাগে, মাঝে মাঝে ওই কি উত্তর দেবো। একদিন বলছে একজন ভদ্রমহিলা, এই কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেল, আমি ব্যাঙ্গালোর থেকে ফিরছি, একটা ভদ্রমহিলা আমাকে হঠাৎ প্লেনের দেখা হয়েছে, আমি বসছি বোর্ডিং এর আগে দাঁড়িয়ে আছে, আমি এবার উঠবো, বলে একটা কথা বলবো, বলে হ্যাঁ। বলে আপনি দেবাদিত্য তো? বলে হ্যাঁ। আমরা খুব চাউমিনের খাবার খাই। আর আচ্ছা ঠিক আছে। বলে আমরা জানেন তো জামাই ষষ্ঠীতে জামাইকে চাউমিনের খাবার খাটিয়েছি। আচ্ছা ঠিক আছে। বলে চিংড়ি মাছগুলো আপনারা বড় বড় গলদা চিংড়ি রাখেন না কেন? আমরা জামাই ষষ্ঠীতে ছোট চিংড়ি কি খাওয়া যায়? আমি বোঝাতে পারছি না, চাইনিজে তো গলদা চিংড়ি হয় না। আমি ভদ্রমহিলাকে বোঝাচ্ছি, না ম্যাডাম আপনার জন্য তো। না না চিংড়ি মাছটা গলদা চিংড়ি বড় বড়। বলে আর মেয়ে ওখানে ছিল, ছোট মেয়ে, বলে মা চলো না, কি করছো? বলে না না চিংড়ি মাছটা। ঠিক আছে মাসিমা, আপনার জন্য আমি চিংড়ি মাছ পাঠাবো। মানে এসে কলকাতায় আমি অ্যাড্রেস নিয়ে আমি গলদা চিংড়িতে ওদেরকে চিলি প্রন বানিয়ে ওর বাড়িতে পাঠিয়ে, মানে আপনি হ্যাপি তো? বলে আমি হ্যাপি। তো
এই ধরনের ফিডব্যাক অ্যানেকডোট সবসময় হতেই থাকে। একদম। আমাদের পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা রইল তোমার আপকামিং সমস্ত Thank you. প্রজেক্টের জন্য, বিকজ অনেক কিছু অ্যাম্বিশন নিয়ে এগোচ্ছ। 2030 মধ্যে বোধহয় 150 তোমার টার্গেট রয়েছে। আমরা মানে আশা করবো যে সেই টার্গেটে তুমি সফল হও। থ্যাংক ইউ সো মাচ আমাদের এপিসোডে। কলিং মি এন্ড খুব ভালো লাগলো। আমি ডেফিনেটলি উইশ করবো সব তোমার দর্শকদের যারা সবাই পডকাস্টে দেখে, আমিও দেখেছি, আশা হয়নি কোনোদিন। এন্ড very best of luck for all your future endeavors. Thank you so much. Thank you Furnitel Studio, আমাদের ভেনু পার্টনার Furnitel Studio, থ্যাংক ইউ সো মাচ। আমাদের গিফটিং পার্টনার বি মতিরাম সিলভার জুয়েলারি এবং বাঞ্ছারাম মিষ্টিমানি বাঞ্ছারাম, তাদের তরফ থেকে দুটো গিফট হ্যাম্পার তোমার জন্য। Thank you so much. This is for you. Thank you so much. Most welcome. বাহ, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি Yes, তুমি তো খাও না, তুমি ডায়েটে রয়েছো। না, পড়ে এত সুন্দর যখন দিয়েছো বাচ্চারা, আমার ফেভারিট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো, দেখা হবে। ডেফিনেটলি দেখা হবে এবং আড্ডাও হবে। আজকে আড্ডাটা তো সময় একটা বেঁধে দেওয়া আড্ডা, তো এটা সময়ের মধ্যে আড্ডাটা শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। কেমন লাগলো আজকে দেবাদিত্যর সঙ্গে আড্ডা? আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেবী আনলিস্টের সঙ্গে থাকবেন, আর কাদের সঙ্গে আড্ডায় আপনারা থাকতে চাইছেন কমেন্ট সেকশনে সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।